ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলার বিচার কাজ আজ বাতিল করা হয়েছে। ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় আদালত ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচারকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বিচার কাজের পরবর্তী তারিখ ও স্থান দ্রুত জানিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন তারা। এর আগে মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বকশীবাজারের সড়ক বন্ধ করে দেয় পুলিশ। বেলা 11:30টার দিকে বকশীবাজার মোড়ে বিস্ফোরক মামলার পরিচালনাকারী বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া সহ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আটকে দেয় শিক্ষার্থীরা। পরে তাদের ভেতরে প্রবেশ করতে দেয়া হলে বিচারক অস্থায়ী আদালত পরিদর্শন করে দেখেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সেনাবাহিনীর বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। যেটা তারা 3 মাসের কথা বলে অস্থায়ীভাবে তৈরি করেছিল 2009 সালে। তো এখন আমাদের কথা হচ্ছে, আমাদের দাবি হচ্ছে আমাদের মাঠ, আমাদের আদালত আমাদের কাছে হস্তান্তর করলেই হয়। আজকের পরে এক মুহূর্তের জন্য আমরা এই আদালতকে আর মেনে নিব না। কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিবে। একাধিক প্রপোজাল এসেছে, এখানে আজকে আসামি পক্ষ থেকে বলা হয়েছে পুরানা জেলখানায় দেওয়া যায় কিনা, আর একটা মহিলা কারাগার আছে এখানে দেওয়া যায় কিনা। এরপরে হলো কেরানীগঞ্জ, এটা ফার্স্ট প্রেফারেন্স পুরানা জেলখানায় অথবা মহিলা কারাগার যেটা আছে এর ভিতরে। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, অস্থায়ী আদালতের যেখানে বসানো হয়েছে সেখানে তো শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, আপনি সেখানে ছিলেন, কি কি জটিলতা সেখানে হয়েছে, আর এই যে বিস্ফোরক মামলার বিষয়টি এতদিন ধরে আটকে আছে এ বিষয়ে আর কি কি তথ্য সংগ্রহ করা গেছে? সবার ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এতক্ষণ সকাল থেকে নিয়ে এই পর্যন্ত সেখানে ছিলাম। একেবারে বকশীবাজার মোড় থেকে নিয়ে শুরু করে আলিয়া মাদ্রাসার আশপাশ, কারা কনভেনশন সেন্টারের আশেপাশে পুরো এলাকায় সড়ক যোগাযোগ বেশ কয়েক ঘন্টা ধরে বন্ধ ছিল। শিক্ষার্থীদের আন্দোলন, সেনাবাহিনী মোতায়েন, পুলিশ, আনসার সবাই সেখানে ছিল। এবং শেষ পর্যন্ত যেটি হলো, বিচারক এসেছেন, তিনি পরিদর্শন করে দেখেছেন যে গতকাল রাতেও আগুনের ঘটনা ঘটেছে, সেখানে আসলে আর বিচার কার্য চালানোর মতো একেবারে অবস্থা নেই। সেখানে ভিতরে খুবই বাজে একটি পরিস্থিতি, সেই ভিতরে আমরাও খানিকটা দেখাচ্ছিলাম টেলিভিশনে। তো সব মিলিয়ে এখন যেটি হয়েছে, এই মামলার পরবর্তী কবে নাগাদ আবার বিচার শুরু হবে সেটি এখন কিন্তু অনিশ্চিত। প্রসিকিউটর বিশেষ করে এই বিডিআর বিদ্রোহের পরে এই যে দুটি মামলা, একটি হত্যা মামলা, সেটির বিচার কার্যক্রম অ্যাপিলেট ডিভিশনে আটকে আছে, হাইকোর্ট পর্যন্ত শেষ হয়ে গেছে। সেখানে প্রায় 139 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 185 জনের যাবজ্জীবন, সেটি সেখানে আছে। কিন্তু আরেকটি মামলা, এই যেটি আজকে যে মামলা নিয়ে আমরা কথা বলছি, বিডিআর বিদ্রোহের ওই ঘটনায় বিস্ফোরক আইনের যে মামলা, সেই মামলাটিতে এর আগেও কয়েকবার বিচার কার্যক্রম খানিকটা শুরু হয়েছিল কিন্তু থমকে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে এই বিচারটি আর চালানো হয়নি, শুধু হত্যা মামলাটি টেনে নেওয়া হয়েছে। আপনি জানেন যে বিডিআরের যারা এখানে ভুক্তভোগী, যারা জেলে রয়েছেন বা যারা পলাতক রয়েছেন, চাকরি গেছে, তাদের স্বজনরা কিন্তু গত কয়েকদিন ধরে আন্দোলন করছে। আজকে এই যখন আমরা কথা বলছি তখনও কিন্তু শহীদ মিনারে তাদের জমায়েত সেখানে আছে। তো তাদের দাবি হচ্ছে যে ওই মামলায়, হত্যা মামলায় অনেকে খালাস পেয়েছেন। আপনি একটু যদি চিন্তা করা হয় যে 270 জনের মতো বা তার বেশি হবে যারা খালাস পেয়েছেন, তারাও গত 8-10 বছর ধরে বা তারও বেশি সময় ধরে জেলে আছেন। শুধুমাত্র এই মামলাটি যেহেতু রয়েছে, এখানেও তারা আসামি, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা জেল থেকে বের হতে পারছেন না। এছাড়া যাদেরকে সাজা দেওয়া হয়েছে হত্যা মামলায়, তাদের অনেকের যে সাজা দেওয়া হয়েছে সেই সাজা খেটেও তারা জেলে রয়েছেন, এই মামলাতে আসামি বলে তারা সেখান থেকে বের হতে পারছেন না। সব মিলে আজকে প্রথম দিনে তাদের যেই আমরা যতটুকু জানতে পেরেছি 5 শতাধিক আসামির জামিন আবেদনের শুনানি ছিল এখানে। কিন্তু সেই শুনানি নিয়ে সোজা কথা যদি এটা বলা হয়, শিক্ষার্থীদের ভাষায় যদি বলি যে একটি নাটক হয়ে গেল। কিভাবে গতকালকে রাতে আমরা কিন্তু মাঝরাত পর্যন্ত আমরা রাষ্ট্রপক্ষের সাথে কথা বলেছি, তাদের কাছে যেই সিদ্ধান্ত রয়েছে, যেটি গত 2 জানুয়ারি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছিল যে এই আদালতটি জুলাই আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়, এখানে আপাতত বিচার কাজ চলছে না। আজকে বিচার হওয়ার কথা ছিল কেরানীগঞ্জে যে কেন্দ্রীয় কারাগার রয়েছে, সেখানে একটি অস্থায়ী আদালত বসে সেখানে হবে। কারণ এত শত শত বিডিআরের যে আসামি রয়েছে তাদের এখানে আনাও মুশকিল, আর ওই ভবনটিও কিন্তু ক্ষতিগ্রস্ত। মাঝরাতের পরে হঠাৎ করে আমরা জানতে পারলাম কি যে না, সেখানে এখন আদালত বসছে না, আদালত বসবে আগের ওই জায়গায়, অর্থাৎ ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে যে অস্থায়ী আদালত সেখানে। এরপরে শিক্ষার্থীরা সেখানে, আজকে আমরা কিন্তু মাঠ ঘুরে দেখেছি, সেখানে তাদের একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পরে সেখানে পুরস্কার বিতরণীর বেশ বড়
আয়োজন ছিল, সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি যাওয়ার কথা ছিল, অ্যারাবিক ইউনিভার্সিটির। তার ভিতরে হঠাৎ করে রাতের দিকে তারা জানতে পারেন যে তাদের এই যে মাঠের গেট ভাঙা হচ্ছে, যা গোয়েন্দা সংস্থার কয়েকজন এসে ভাঙছে, এরপর থেকে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ। তারপরে সকালবেলার তো এই ঘটনা, একেবারে সড়ক বন্ধ করে দেওয়া, শেষ পর্যন্ত তাদের মিছিল, তাদের দাবি এবং এই অস্থির পরিস্থিতির ভিতর দিয়ে আদালত পরিদর্শন করেছেন বিচারক। তিনি বলেছেন যে এখন আপাতত এখানে বিচার কার্য পরিচালনা করা সম্ভব না। এখন সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি, রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা রয়েছেন, প্রসিকিউটররা, তারা বিচারকের সাথে তার এজলাসে বসবেন। তিনি অতিরিক্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া তার আদালতে বসে তারা একটা সিদ্ধান্ত নেবেন। এখন সেটি আসলে বিকল্প কোন জায়গায় হতে পারে সেটি অবশ্যই ভাবতে হবে, কারণ শিক্ষার্থীরা বলেছে যে এখানে আর তারা আদালত বসতে দিবে না। 2009 থেকে এই পর্যন্ত এই মাঠটি তাদের বেদখল হয়ে রয়েছে। খালেদা জিয়ার মামলা যে বিচার সেখানে হয়েছে, এর আগে বিডিআর হত্যা মামলা যেটি সেটিও সেখানে হয়েছে। সুতরাং তারা তাদের মাঠ আর দিতে রাজি নয়। এই নিয়ে একটা হট্টগোল পরিস্থিতিতে আছে। এখন দেখা যাক পরবর্তীতে কবে আসলে এই তারিখ ঘোষণা করা হয় সেটাই দেখার বিষয়। বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জাহিদুল বাশার। চট্টগ্রাম আদালতের হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার হারিয়ে যাওয়া 9 বস্তা মামলার নথি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রাসেল নামে একজনকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম জানান, আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করে। পরে রাতে তাকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে আজ ভোরে খোয়া যাওয়া 9 বস্তা নথি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত রাসেল আদালত চত্বরে চা বিক্রি করত। এসব নথি পাথরঘাটা এলাকার একটি ভাঙ্গাড়ির দোকানে 16 টাকা কেজি দরে বিক্রি করেছিল রাসেল। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে রোববার পিপি কার্যালয়ের বারান্দা থেকে 1911টি মামলার নথি খোয়া যাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করা হয়। রাসেল মূলত যেটা আমরা প্রাপ্ত তথ্য পেয়েছি, সে কোর্ট বিল্ডিং এ 4 দোকানে চাকরি করতো। ডকুমেন্ট গুলো কোর্ট বিল্ডিং এর বারান্দা অরক্ষিত অবস্থায় স্তূপ আকারে ছিল। সে এগুলি ওয়েস্টেজ কাগজ হিসেবে ভাবে এই মালামালগুলো সে কাঁধে করে নিয়ে ভাঙ্গারের দোকানে কাগজ আকারে বিক্রি করেছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের 2276 নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। এছাড়া বিএনপি সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 153 জন নেতাকর্মীকে গুমের ঘটনায় আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী সহ 3 সদস্যের একটি টিম আলাদা 2টি অভিযোগ দায়ের করে। জানা গেছে, 2008 সাল থেকে গত 5ই আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ে ক্রসফায়ারের ঘটনায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া 153 জনকে গুমের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও জমা দিয়েছে বিএনপি। এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। আমরা আজকে 2276 জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। এখানে আসামির যে সংখ্যার বিষয়ে কথা বলা হয়েছে, যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রসফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানের যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন, আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এই মামলার আরেক আসামি আপিল না করায় রায়ের দিন পিছিয়ে শুনানির জন্য 14ই জানুয়ারির দিন ঠিক করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে টানা 3 দিন শুনানি করা হয়। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি, তিনি ট্রাস্টের কোনো সদস্যও না। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে দণ্ডিত করা হয়েছে। মামলা শুনানি শেষে রায় ঘোষণার আগ মুহূর্তে আরেক আসামি কাজী সালিমুল হক কামালের আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে রায়ের দিন পিছিয়ে যায়। 2018 সালে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত।
পরে হাইকোর্ট 10 বছরের দণ্ড দেন। শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতি খালেদা জিয়াকে এই মামলার সাজা মওকুফ করে দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। একটি অ্যাপিল পেন্ডিং থাকার কারণে আইনগত ত্রুটি হতে পারে, সেই কারণে আজকে কোনো আদেশ পাওয়া হয় নাই। যে আদালত অত্যন্ত নিরপেক্ষভাবে উভয় পক্ষকে সুযোগ দিয়েছেন। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে। সেখানে প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে শুরু হয়েছে তার চিকিৎসা। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। লন্ডন থেকে সাংবাদিকদের তিনি জানান, খালেদা জিয়ার বাংলাদেশে যে চিকিৎসা হয়েছে তার ভূয়সী প্রশংসা করেছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। এখন বাংলাদেশে যেসব পরীক্ষা ও চিকিৎসা সম্ভব হয়নি তা করা হবে। পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। পরে এক প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ হোসেন বলেন, দীর্ঘযাত্রার পরও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। ক্লিনিকের চিকিৎসকরা ছুটি দিলে বিএনপি চেয়ারপারসন কিছুদিন বড় ছেলে তারেক রহমানের বাসায় বিশ্রাম নিতে যাবেন। সেখানেও তাকে ফলো আপে রাখা হবে। যে বাংলাদেশের ডাক্তাররা যে চিকিৎসা করেছে সে ব্যাপারে এখানকার যে ডাক্তার প্যাট্রিক কেনেডি ভূয়সী প্রশংসা করেছে, কিন্তু তারপরেও অনেক পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশে সম্ভব নয়। সেজন্যই কিন্তু ওনাকে বাংলাদেশ থেকে এখানে আনা। উনি আলহামদুলিল্লাহ এত লম্বা জার্নি করে আসার পর উনি স্টেবল আছে। সংবাদে যেমনটি জানিয়েছিলাম, চট্টগ্রামের আদালত থেকে গায়েব হওয়া 9 বস্তা নথি ভাঙ্গাড়ির দোকান থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চা বিক্রেতাকে আটক করা হয়েছে। আরও জানাতে কোতোয়ালি থানা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, অভিযুক্ত যিনি রাসেল, তাকে জিজ্ঞাসাবাদের পরে এই খোয়া যাওয়া নথির ব্যাপারে তিনি কি তথ্য জানিয়েছেন? এই ঘটনার সঙ্গে তিনি কিভাবে জড়িত ছিল, পুলিশ কি জানিয়েছে? আমরা এখন চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আছি এবং কিছুক্ষণ আগে চট্টগ্রাম মহানগর যে পিপি, যার কার্যালয়ের সামনে থেকে মূলত এই নথিগুলো হারিয়ে গিয়েছিল, তার সাথেও আমরা কথা বলেছি। তিনি বলছেন যে ঘটনাটি ওই যে পুলিশ যে অত্যন্ত কম সময়ের মধ্যে এই কাজটি করেছে সেজন্য তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি যেটি বলছেন যে এই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা দরকার, যেহেতু আদালতটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে মহানগর পিপির কার্যালয়ের সামনে কিন্তু সিসিটিভি নতুন করে লাগানো হচ্ছে। এবং আমরা আরো একটু জানাতে চাই যে মূলত অবকাশ যাপনকালীন সময়ে যে বন্ধ ছিল সেই বন্ধের সময়ে এই নথিগুলো আদালত থেকে চুরি হয়েছে বলে পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছে। তবে সে সময়ে যেহেতু আদালতে একই সাথে সে সময় রং করার কাজও চলছিল, তাই আদালতের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সেখানে প্রথমে যিনি এই কাজটি করেছেন তাকে শনাক্ত করেছে পুলিশ। এবং সেক্ষেত্রে দেখা গেছে আদালত প্রাঙ্গণের একটি চা দোকানের কর্মচারী মোহাম্মদ রাসেল, সে মূলত এই 9টি বস্তা বিভিন্ন সময়ে আদালত থেকে সরিয়েছে। তারপরে তাকে বাকুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং বাকুলিয়া থেকে গ্রেপ্তারের পরে তাকে তার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন সতীশবাবু লেন এলাকার একটি ভাঙারি দোকান থেকে এই নথিগুলো উদ্ধার করা হয়। এবং এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে যেটি ধারণা করছে যে সেই ভাঙারি দোকানে টাকা নিয়ে আসলে এগুলো বিক্রি করেছিল, তবে এর পেছনে আর কেউ যুক্ত আছে কিনা বা এটাতে অন্য কোনো চক্রান্ত বা অন্য কেউ এই বিষয়টি পরিকল্পিতভাবে ঘটিয়েছে কিনা, তাকে উদ্বুদ্ধ করেছে কিনা, সেই বিষয়টিও কিন্তু এখানে খতিয়ে দেখা হচ্ছে। তবে ইতিমধ্যে আমরা আইনজীবী সমিতির সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও বলছেন যে স্পর্শকাতর একটি এলাকায় নিরাপত্তা জোরদার করা দরকার, এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তারা। চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। বাড়ছে সঞ্চয়পত্রের মুনাফার হার। সঞ্চয়পত্রের ধরনভেদে এই হার 12.25% থেকে 12.55% পর্যন্ত হতে পারে। বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে বুধবার অনুরোধ করেছে অর্থ বিভাগ। আইআরডিকে পাঠানো চিঠিতে বলা হয়, মুনাফার হার নির্ধারণ হবে 5 বছর মেয়াদী ও 2 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের গড় সুদের হার অনুযায়ী। তবে নতুন মুনাফার হার নির্ধারণ করতে এই 2 ধরনের ট্রেজারি বন্ডের সর্বশেষ 6টি নিলামকে বিবেচনায় রাখতে হবে।
6 মাসের বন্ডের সুদের গড় হার বেরো করে দিয়েছে অর্থ বিভাগ। এই হার 12.25 থেকে 12.37% পর্যন্ত। নতুন হার 1 জানুয়ারি থেকে জুন মাসের জন্য। 6 মাস পর নতুন হার নির্ধারণ করা হবে, যা প্রযোজ্য হবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য। নতুন হার প্রযোজ্য হবে নতুন বিনিয়োগকারীদের জন্য। এতে 1 জানুয়ারির আগের বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রের মুনাফা আগের হারেই পাবেন। চাল আমদানিতে জোর দিচ্ছে সরকার, এতে মজুতদাররাও বাজারে ছেড়ে দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে সচিবালয়ে এসব জানান তিনি। পরে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে চালের কোনো ঘাটতি নেই, তবে সাময়িক একটা সংকট তৈরি হয়েছে। সংকট কাটাতে ও রমজানের সরবরাহ বাড়াতে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। টন চাল সরাসরি আমদানি হচ্ছে, বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আমাদের আমনের ভরা মৌসুম এই মুহূর্তে চলছে। আমাদের এপ্রিল নাগাদ বোরো ধান আসবে। সো আমরা আশা করি যে এখন থেকে এপ্রিল মানে আগামী 3 মাস বাজারে যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। 43তম বিসিএসে বাদ পড়া 227 জনের বিষয়ে পুনরায় যাচাই বাছাই হবে, তবে রাষ্ট্রদ্রোহ মামলা বা ফৌজদারি অপরাধ থাকলে বাদ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে এসব কথা জানান তিনি। জানা গেছে 43তম বিসিএস পরীক্ষার সরকারি কর্ম কমিশনের সুপারিশ করা 2163 জন প্রার্থীর মধ্যে 1896 জন প্রার্থী নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। 227 জন প্রার্থী সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। এই প্রার্থীরা তাদের নিয়োগের বিষয়ে পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। চূড়ান্ত প্রজ্ঞাপনে বাদ পড়া 227 জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সকালে সচিবালয়ে বৈঠক হয়। জানুয়ারিতে রাজধানীর বাতাস সবচেয়ে দূষিত থাকে। বৃষ্টি না থাকায় দূষণের মাত্রা হয়ে ওঠে অসহনীয়। নির্মাণ সামগ্রী, যানবাহন, ইটভাটা, শিল্প কারখানার জ্বালানি থেকে 70% দূষণ সৃষ্টি হয়। যানবাহনের পুরনো ব্যাটারি থেকে মাত্রাতিরিক্ত রাসায়নিক সীসা মিশছে বাতাসে, এতে দূষণ বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সবচেয়ে দূষিত থাকছে ঢাকার বাতাস, যা তীব্র আকার নেয় জানুয়ারিতে। বৃষ্টি না হয় এ সময় আকাশে ধুলা ও কুয়াশার কুণ্ডুলি জমাট বাঁধে। গবেষণায় জানা যায়, মেঘনা ও শীতলক্ষার তীর জুড়ে সিমেন্ট ও স্টিল কারখানা দূষণ ছড়াচ্ছে। সাথে উত্তর দিকে আমিনবাজার এলাকায় ইটের ভাটার ধোঁয়া রাজধানীর বাতাস করছে আরও ভারী। সেই সঙ্গে বাতাসের সীসা ও মার্কারির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে ব্যাটারি চালিত যানবাহনের পোড়া ব্যাটারি। পেইন্ট থেকে লেড বা সীসা আসছে, ব্যাটারি থেকে প্রচুর, যে এখন অটো রিক্সাগুলো চলছে সেগুলো প্রচুর ব্যাটারি, 6 মাস 1 বছরের ভিতরে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ভালো প্রসেস হচ্ছে না। ফলে সেখান থেকে সীসা বা লেডটা আমাদের বাতাসে, পানিতে, বায়ুতে, মাটিতে যাচ্ছে। রাজধানীর বাতাসে প্রতি ঘনমিটারে 2.25 পিএম ক্ষুদ্র ও বিপজ্জনক বস্তুকণা থাকছে প্রায় 70 থেকে 250 মাইক্রোগ্রাম, যেখানে এর সহনীয় মাত্রা 30 থেকে 50 মাইক্রোগ্রাম। এতে 5 বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা বলি 0 থেকে 50 এর মধ্যে থাকে মাত্র 30-35 দিন, আর সারাটা বছরই আমাদের বায়ু দূষণটা বাংলাদেশে থাকে। প্রতি বছর প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষ মারা যায় বায়ু দূষণের কারণে। একটা হলো ইনভিজিবল কিলার বলে এটাকে। দূষণ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিলেও তা কাজে আসছে না। গবেষকেরা বলছেন, বায়ু দূষণে 70% মানবসৃষ্ট। একটা সিগনিফিক্যান্ট কাজ দেখি না যে বায়ু দূষণ কমানোর জন্য বিগত সরকার বা বর্তমান সরকার করতেছে। জ্বালানিটা হলো লিকুইড ফসিল ফুয়েল অর সলিড ফসিল ফুয়েল, আর হলো বায়োমাস। এই দুইটা জায়গায় যদি আমরা কাজ করতে পারি তাহলে বায়ু দূষণটা কমবে। 2035 সালের মধ্যে দেশে বায়ু দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে আনতে বিশ্বব্যাংকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দূষণ মোকাবেলায় সরকারকে গুরুত্ব দেওয়ার তাগিদ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকদিনের স্বস্তির পর ফের শৈত্যপ্রবাহের কবলে উত্তরাঞ্চল। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 9.1 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় প্রায় 1 সপ্তাহ পর তাপমাত্রা 1 অঙ্কের ঘরে নেমে আসায় বেড়েছে ভোগান্তি, তবে ছিল না কুয়াশার প্রকোপ। 2 দিন পর পঞ্চগড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি।
গতকাল জেলায় তাপমাত্রা 14 ডিগ্রি থাকলেও দিনভর মেঘাচ্ছন্ন ছিল এলাকা। তবে আজ সকাল থেকে সূর্যের দেখা মিলেছে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা ও মেহেরপুরও। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে 4.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের প্রকোপ বাড়ায় ভোগান্তি বেড়েছে শ্রমজীবী মানুষের, বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। সাভারে অ্যাম্বুলেন্সে 2 বাসের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত 4, পুড়েছে 3 গাড়ি। ভ্যাট বাড়ানোর পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান, অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি ব্যবসায়ীদের। 43তম বিসিএসে বাদ পড়া 227 জনের বিষয়ে পুনরায় যাচাই বাছাই হবে, তবে রাষ্ট্রদ্রোহ মামলা বা ফৌজদারি অপরাধ থাকলে বাদ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। দুপুরে সচিবালয়ে এসব জানান তিনি। আরও জানাতে এ নিয়ে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, এই যে 227 জনের বিষয়ে যাচাই বাছাই করা হবে, জনপ্রশাসন সচিব কি কি বিষয়ের কথা উল্লেখ করেছেন? 43তম বিসিএস এর গেজেট প্রকাশ করা হয় 30 ডিসেম্বর। এরপর দেখা যায় যে 227 জনের বিষয়ে ভেরিফিকেশনে নেগেটিভ তথ্য আসে, ফলে তাদের গেজেটটি হয়নি। আমরা দেখি যে পরবর্তীতে এই বঞ্চিত প্রার্থীরা, চাকরির প্রার্থীরা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেন, সচিবালয়ের সামনে অবস্থান নেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন। এরপরে গত সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয় যে এই 227 জনের কেউ যদি মনে করে যে তার সাথে ইনজাস্টিস করা হয়েছে, তাহলে সে আবার পুনঃ ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন। আর আজকে জনপ্রশাসন সচিব যেটি বললেন, এই 227 জনের বিষয়ে আবারও ভেরিফিকেশন করা হবে। শুধুমাত্র এই ভেরিফিকেশনে দেখা হবে যে কারো নামে রাষ্ট্রদ্রোহী কোনো মামলা আছে কিনা, আর ফৌজদারি কোনো মামলা রয়েছে কিনা, আর সে বিশ্ববিদ্যালয়ে জীবনে অথবা যেখানে পড়াশোনা করেছেন সেখানে অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা। যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবেন এবং যাদের নামে এই মামলাগুলো থাকবে, তাদেরকে বাদ দেওয়া হবে। বাকিদের আবার নিয়োগ দেওয়ার একটি আভাস জনপ্রশাসন সচিব আজকে দিয়েছেন। আর আমি যদি একটু বলি, বিগত 16 বছরে পতিত আওয়ামী লীগের শাসনামলে প্রত্যেকটি বিসিএস থেকেই এরকম গেজেট থেকে প্রার্থীদেরকে বাদ দেওয়া হতো। একদম কারো যদি বাবা, দাদা, চাচা অথবা আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি কোনো ধরনের বিরোধী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতো, তাহলে তাদেরকে এভাবে বাদ দেওয়া হতো। এরপরে আমরা দেখেছি যে ওই সময়ও এই চাকরি প্রার্থীদের ব্যাপক ভোগান্তি পেতে হয়, তাদেরকে কোর্টের বারান্দায় দৌড়াতে হয়েছে, এই জনপ্রশাসন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদেরকে দৌড়াতে হয়েছে এবং অনেক মেধাবী প্রার্থী সেখান থেকে বঞ্চিত হয়েছেন। আর এবার যারা বঞ্চিত হয়েছেন তারা যেটি বলছেন যে সেই ধারা যদি এখনো বজায় থাকে, তাহলে তো বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব হবে না। আর আমরা দেখছি যে এবারই এই ধরনের যখন কে বঞ্চিত হয়, এবারই প্রথম জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আবার এইসব প্রার্থীদেরকে পুনঃ ভেরিফিকেশনের সুযোগ দেওয়া হচ্ছে এবং তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। 43তম বিসিএসে বাদ পড়া 227 জনের বিষয়ে পুনরায় যাচাই বাছাই হবে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের 4 জন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্থার অভিযোগ উঠেছে। বুধবার রাত 8টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি 2 এলাকায় এই ঘটনা ঘটে। বিমান বাহিনীর কুইক রেসপন্স ফোর্স QRF এবং আনসার সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে একজনকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, এই 5 যাত্রী নরওয়ে থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসেছেন। যাত্রীরা বের হওয়ার সময় QRF সদস্যরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। পরে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারধরে রক্তাক্ত হন সাইদ উদ্দিন। হেনস্থার শিকার বাকি 4 জন হলেন সাইদের বাবা গিয়াসউদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মোহাম্মদ মহিউদ্দিন এবং গিয়াসউদ্দিনের পুত্রবধূ ইপসা জান্নাতুল নাইম। চিকিৎসার জন্য ঢাকা আসার পথে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে মারা গেছেন বাবা, মা, ছেলে সহ 4 জন।
ছেলে ফুয়াদের চিকিৎসার জন্য স্ত্রী শালিকা সহ আসছিলেন টাঙ্গাইলের ভবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক AR ফারুক। রাতে সাভারে দুটি বাস ধাক্কা দিলে আগুন ছড়িয়ে পড়ে 3টি যানেই। অ্যাম্বুলেন্সের ভেতরেই পুড়ে মারা যান 4 জন, আহত হন বাসের 15 জন। রাত 2টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে অ্যাম্বুলেন্স ও দুটি বাসে। আশপাশ থেকে ছুটে আসেন লোকজন। 999-এ ফোন করে ডাকা হয় ফায়ার সার্ভিসকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে উঠে যায়। এ সময় পেছনে থাকা ঝুমুর পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সের সজোরে ধাক্কা দিলে বাহনটির সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। এ সময় দ্রুত গতির শ্যামলী পরিবহনের আরও একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে আগুন ধরে যায় সেটিতেও। ধাক্কা লাগার সাথে সাথে এর পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। ঠোকা লাগার লগে লগে আগুন ধরছে। আগুন ধরার পরে পেছনের বাসটা তো আগুন লেগে গেছে। পরে আমরা পেছনের জানলা দিয়ে বের হয়েছি, আমরা লাফ দিয়ে বের হয়েছি। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে উদ্ধার হয় দগ্ধ 4 জনের মরদেহ। তাদের মধ্যে এক শিশু ও 2 জন নারী। যায় দেখি যে 3টা গাড়িতে আগুন জ্বলতেছে এবং আমাদের গাড়ি থেকে প্রথমে আগুন নির্বাপন করি এবং উদ্ধার কাজ করি। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সাভারে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় টাঙ্গাইলের একই পরিবারের 4 জন নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মরদেহের অপেক্ষায় স্বজন ও প্রতিবেশীরা। নিহতরা হলেন ভবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক AH ফারুক সিদ্দিকী, তার স্ত্রী মহসিনা খন্দকার, ছেলে ফুয়াদ ও স্ত্রীর বড় বোন সীমা খন্দকার। স্বজনরা জানান, ফারুক সিদ্দিকীর বড় ছেলে ফুয়াদ বেশ কিছুদিন ধরেই অসুস্থ। ছেলের চিকিৎসার জন্য বুধবার রাতে স্ত্রী শালিকা সহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। আজ সকালে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় তাদের নিহতের সংবাদ জানেন স্বজনেরা। ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান তালুকদার জানান, মরদেহ এখনো ঢাকায় আছে। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় কবরস্থানে তাদেরকে দাফন করা হবে। কিশোরগঞ্জে পুলিশের পিটুনিতে অটো চালক নিহতের ঘটনায় অভিযুক্ত এসআই সহ 4 পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অভিযুক্তরা হলেন এসআই কামাল হোসেন, এএসআই নাহিদ হাসান, এএসআই মোস্তফা মিয়া ও কনস্টেবল আশরাফুল ইসলাম। পুলিশ জানায়, 6 জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ফেকামারা এলাকার মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বাড়িতে অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় ওই বাড়িতে থাকা সবাই দৌড়ে পালালেও পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন অটোরিকশা চালক ইয়াসিন মিয়া। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরেই ইয়াসিনকে পিটিয়ে হত্যার অভিযোগ তোলে স্বজনেরা। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। ভ্যাট বাড়ানোর পরিকল্পনা থেকে সরকার সরে না এলে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি দিয়েছেন মালিকরা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের নেতারা। এ সময় ব্যবসায়ীরা দাবি করেন, 2 বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি রয়েছে। সেখানে অন্তর্বর্তী সরকার করের আওতা না বাড়িয়ে বা কর ফাঁকি রোধ করার ব্যবস্থা না নিয়ে অর্থবছরের মাঝামাঝি হঠাৎ 3 গুণ ভ্যাট বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। ভ্যাট আদায়ে এনবিআরের হয়রানি বন্ধেরও দাবি জানান রেস্তোরাঁ মালিকরা। বর্ধিত হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে জীবন জীবিকার প্রয়োজনে আগামীতে মানববন্ধন করবে। অতঃপর ধারাবাহিকভাবে প্রতীকী হিসাবে একদিনের জন্য সারা বাংলাদেশের রেস্তোরাঁ সমূহ বন্ধের কর্মসূচি গ্রহণ করা হবে। তাতেও যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।